This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক ডামাডোল শুরু হয় তখনই সবচেয়ে বেশি মাথাচাড়া দেয় মৌলবাদ। এবং মৌলবাদ মানে ধর্মীয় মৌলবাদ। ধর্মীয় মৌলবাদের শিকার হয় সংখ্যালঘুরা, সে দেশের সংখ্যালঘুরা। বাংলাদেশেও রাজনৈতিক ডামাডোলে মাথাচাড়া দিয়ে উঠেছে ধর্মীয় মৌলবাদ বা ইসলাম মৌলবাদ। ইসলাম মৌলবাদের কারণে বহু হিন্দু অত্যাচারিত হচ্ছে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। আমাদের বাংলাদেশে কোনো প্রতিনিধি নেই ঠিকই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আজকে কোনো দেশে কোনো খবরই আর গোপন থাকার কথা নয়, নেইও। ফলে বাংলাদেশের ওপরে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তা নিয়ে একটা পর্ব করাটা জরুরি হয়ে গেল আমাদের কাছে। সাধারণত আমাদের হিন্দু মুসলমান এই ধরনের ধর্মীয় উন্মাদনা নিয়ে আমরা অনুষ্ঠান করি না, কিন্তু করতে বাধ্য হচ্ছি। অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশে কিন্তু ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়েছে এবং সেটা সরাসরি রাষ্ট্রীয় একটা প্রহসনে পরিণত হয়েছে, কারণ সেখানে রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতাও দেখা যাচ্ছে। আজকে আমরা এক্সপেক্টরে আলোচনা করব তাই নিয়ে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আর এনকে ডিজিটালে এক্সপেক্টরে আমরা আলোচনা করছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে। দেখুন, বিক্ষিপ্তভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছেই। আজ থেকে না, যবে থেকে ভারত বাংলাদেশ আলাদা দুটো রাষ্ট্র হয়েছে তবে থেকেই ভারতে যেমন হিন্দুদের দ্বারা অত্যাচারিত হয় মুসলমানেরা, তেমনি বাংলাদেশে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। এটা খানিকটা চোরাগোপ্তা ভাবে হতো, সরকারি পৃষ্ঠপোষকতায় হতো না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায়, তাদের রাজনৈতিক ধ্যান ধারণা, দেশ চালানোর অভিজ্ঞতা কোনোটাই নেই। তারা ফাঁকতালে রাষ্ট্রের ক্ষমতা হাতিয়ে নিয়েছে। হ্যাঁ, হাসিনা সরকারের প্রচুর ভুল ছিল। সেখানে গণতান্ত্রিকভাবে ভোট হতো না, মানুষ তাদের মত প্রকাশ করতে পারেনি, মানুষের ক্ষোভ ছিল, এগুলো সবকটাই সত্যি। কিন্তু এটাও সত্যি, এই হাসিনা সরকার চলে যাওয়ার পর হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা তীব্রতর হয়েছে। এই অত্যাচার কমাতে ইউনূস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আর্থিক সংকটে ভোগা বাংলাদেশ, তারা যেমন ভারত থেকে বিদ্যুৎ কিনতে পারছে না, বিভিন্ন দেশ থেকে অনেক কিছুই তাদের কেনা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আর্থিক সংকটের কারণে। দেশটা অর্থনৈতিকভাবে জর্জরিত হয়ে আছে। আমাদের প্রতিবেশী দেশ, দেখুন, প্রতিবেশী দেশ হোক আর প্রতিবেশী মানুষ হোক, তারা যদি বিপদে থাকেন আপনি আমি ভালো থাকতে পারি না। একজন মানুষ হিসেবে প্রতিবেশী দেশের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিকাঠামো আমরা সবসময় চাই। কিন্তু একটা জিনিস বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে তীব্র ভারত বিদ্বেষ। তারা ভারত বিদ্বেষী কেন? ভারত নাকি তাদের উপর আগ্রাসন চালাতে চায়। ভারত আগ্রাসন চালাতে চাইছে, ভারত তাদের জমি কেড়ে নিতে চাইছে, এমন একটা ধারণা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং ভারত কোথায় কতটা জমি কেড়ে নিয়েছে তার তথ্য প্রমাণ বাংলাদেশের যারা এইরকম আলোচনা করেন তারা কেউ দিতে পারেন না। উল্টে ভারতই ছিটমহল বিনিময়ে ভারতেরই কিন্তু জমি খানিকটা লস হয়েছে, ক্ষতি হয়েছে, বাংলাদেশের বেশি লাভ হয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষের ধারণা যে পদ্মার জল ভারত আটকে দেয় বা পদ্মার জল অতিরিক্ত ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এরকম একটা ধারণা আছে। ধারণাটা একেবারে অমূলক তাও বলছি না, কিন্তু ভারত বাংলাদেশটা তিন দিক থেকে ভারত দ্বারা ঘেরা, একদিকে সমুদ্র, সেখানেও ভারতের আধিপত্য। সামরিক দিক থেকে দেখতে গেলে
ভারতের কাছে বাংলাদেশ কিছুই না। ভারত বাংলাদেশের সাথে যদি যুদ্ধ শুরু করে বা বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ শুরু করে, সে যুদ্ধ 8 ঘন্টার বেশি টিকবেও না। তবুও বাংলাদেশে একটা জিগির তোলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করতে হবে। কারা তুলছে এরা? কারা এই মানুষগুলো? নিজের দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে ফেলে দিতে চাইছে। তারা কারা? কেন বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করতে চাইছে? আমরা জানি না এরা কারা, কিন্তু নিশ্চিত জানি এরা নিশ্চয়ই বাংলাদেশ প্রেমী না। আজকে ভারত যদি যায় আমেরিকার সাথে যুদ্ধ করতে, সেটা যেমন হাস্যকর হয়ে দাঁড়াবে, তেমনি বাংলাদেশ যদি চায় ভারতের সাথে যুদ্ধ করতে, তার চেয়েও বেশি হাস্যকর হয়ে দাঁড়ায়। কারণ কোনো কম্প্যারিজনেই আসে না ভারতবর্ষ, বা ভারতবর্ষের সাথে কোনো তুলনাতেই আসে না বাংলাদেশ। তারপরেও এরকম একটা জিগির তোলা হচ্ছে, ভারত বিরোধী একটা আবহ তোলা হচ্ছে। অথচ এই বাংলাদেশের শাসনে মানে স্বাধীনতার যে স্বাদ, সেটা কিন্তু ভারতের ইন্দিরা গান্ধী এনে দিয়েছিল। ইন্দিরা গান্ধীর আনুকূল্যে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এটা বাংলাদেশিরা অনেকেই ভুলে যান। এই অকৃতজ্ঞতা বাংলাদেশিদের কাছ থেকে কাম্য নয়। হ্যাঁ, ভারতের প্রতি তাদের রাগ থাকতে পারে, প্রতিবেশীর প্রতি ঈর্ষা থাকতে পারে, প্রতিবেশীর প্রতি ঘৃণা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু সে দেশে সংখ্যালঘুদের প্রতি ঈর্ষা কেন? তারাও তো বাংলাদেশের মাটিতে জন্মানো মানুষ। শুধু তাদের ধর্ম আলাদা বলে তাদের উপর অত্যাচার করতে হবে, তাদের ধর্মীয় স্থানে আঘাত করতে হবে, তাদের ধর্মীয় গুরুদের অত্যাচার করতে হবে? ঠিক একইভাবে ভারতের কথাও বলবো। এদেশে যারা জন্মেছেন ধর্মীয়ভাবে মুসলিম, তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের ধর্মাচরণে। তারা মুসলিম বলে তাদের উপর অত্যাচার করতে হবে? তাদের ফ্রিজে কি মাংস রাখা আছে তাই নিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে মুসলিমদের? কোনোটাই কাম্য না। একজন মানুষ হিসেবে যদি আপনি নিজেকে মানুষ বলে মনে করেন, হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি ধর্ম আপনি সরিয়ে রাখেন, তাহলে মানুষ হিসেবে আপনি আয়নায় মুখ দেখাতে পারবেন না যখন আপনি এই ধর্মের জিগির তুলে অন্য ধর্মকে আক্রমণ করবেন। ধর্ম মানে কি? যা ধারণ করে, যা ধারণ করে রাখে আমাদেরকে, সেটা একেবারে ব্যক্তিগত স্তরের বিষয়। কে কোন ধর্ম পালন করবে, কে কোন ধর্মীয় আচরণ করবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন ধর্ম আর ব্যক্তিগত নেই। ধর্মকে চিরকাল ব্যবহার করেছে রাজনীতি, আর রাজনীতিকেও চিরকাল ব্যবহার করেছে ধর্মগুরুরা, সে এদেশে হোক বা ওদেশে। ধর্মীয় মৌলবাদীরা এই সুযোগটাই খোঁজে। রাজনীতির কানাগলির মধ্যে ঢুকে পড়ে যখন এই ধর্মীয় মৌলবাদ, তখন কিন্তু সে দেশ উচ্ছন্নে যাওয়ার জন্য প্রস্তুত। যতটা ভারত প্রস্তুত উচ্ছন্নে যাওয়ার জন্য এই ধর্মীয় ব্যাপারগুলো রাজনীতির মধ্যে ঢুকিয়ে, ততটাই বাংলাদেশ প্রস্তুত উচ্ছন্নে যাওয়ার জন্য ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে। এটা বাস্তব সত্য। হ্যাঁ, ভারতবর্ষে জনসংখ্যা প্রচুর, 140-45 কোটি জনসংখ্যা। ভারতবর্ষ হয়তো ধর্মীয় ভাবে ততটা ভেঙে পড়বে না বা রাজনৈতিক ভাবে ততটা ভেঙে পড়বে না তার জনসংখ্যার কারণে, কিন্তু বাংলাদেশে আগুন লাগলে সে আগুন দ্রুত বাংলাদেশকে ছারখার করে দেবে, এটা বাস্তব সত্য। সে আগুন নেভানোর ক্ষমতা বাংলাদেশের ইউনিস প্রশাসনের বর্তমানে তো নেই। তারা ভারতের সাথে বাণিজ্য করতে চান না, খুব ভালো কথা, করবেন না। পাকিস্তানের সাথে বাণিজ্য করছেন, আরো ভালো কথা, করুন। কিন্তু ভুলে যাবেন না, এই পাকিস্তানই এক সময় বাংলাদেশে কি দমন পীড়ন নীতি চালিয়েছিল। আজকে সেই দমন পীড়ন নীতি যারা চালিয়েছিল, তাদের যারা সমর্থক ছিল, তাদের উল্লাস আজ আমাদের ব্যথিত করছে। মানুষ হিসেবে আমাদের ব্যথিত করছে, ভারতবাসী হিসেবে বলছি না, মানুষ হিসাবে ব্যথিত করছে। যাদেরকে খান সেনা বলা হতো, দিনের পর দিন বাঙালি মহিলাদের যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করেছে, খুন করেছে, নির্বিচারে মানুষ কেটে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে ঘর বাড়ি, আজ তারাই উল্লাস করছে। এটা বাংলাদেশের কাছে লজ্জার। যে দেশ একদিন ভাষার জন্য স্বাধীন হয়েছিল, যে দেশ ভাষার জন্য নিজেদের প্রাণ দিয়েছিল, সে দেশের এই অধঃপতন আমাদেরও কষ্ট দেয়। কারণ আমরাও বাঙালি, থাকি হয়তো এপারে, কিন্তু বাংলা ভাষাটা আমারও ভাষা, ওখানকার সংস্কৃতি আমারও সংস্কৃতি। ওখানে যা খাওয়া দাওয়া হয়, ওখানে যা পোশাক পরিচ্ছদ পরা হয়, এখানেও তাই পড়ি আমরা, তাই খাওয়া দাওয়া করি আমরা। তাই বাংলাদেশের ধ্বংসলীলা দেখতে আমাদের একটুও ভালো লাগছে না।
আজকে যারা ক্ষমতায় আছেন তাদের প্রশাসনিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কোন রকমের পেছনের দরজা দিয়ে তারা প্রশাসনের ক্ষমতায় এসে গিয়েছেন। ঠিক আছে, এসে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া দরকার। তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না। নেওয়া হচ্ছে কোত্থেকে? বিভিন্ন দেশ থেকে, যারা বাংলাদেশটাকে হাতের পুতুল করে রাখতে চায়, যেমন যেমন আমেরিকা এবং চীন। আমি আসবো চীন এবং আমেরিকা প্রসঙ্গে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। দেখুন, স্ট্র্যাটেজিক্যালি যদি, জিও স্ট্র্যাটেজিক্যালি যদি দেখতে চান, যে মানে অবস্থানগত দিক যদি বাংলাদেশের দেখতে চান, তাহলে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের কাছে অত্যন্ত লোভনীয় একটা ঘাঁটি হয়ে উঠতে পারে। এর আগে পাকিস্তান চেয়েছিল, মার্জনা করবেন, এর আগে আমেরিকা চেয়েছিল বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি করতে। হাসিনা সরকার দেননি। হাসিনা সরকার বুঝতে পেরেছিলেন যদি সামরিক ঘাঁটি যদি এখানে বাংলাদেশে আমেরিকা একবার করতে পারে, তাহলে বাংলাদেশ অস্থির হয়ে উঠবে। তিনি করতে দেননি। সে সিদ্ধান্ত ভালো না খারাপ সেটা নিয়ে বলবার অধিকার আমাদের নেই, কারণ বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, তাদের ভালো মন্দ তারা বুঝে নেবেন। কিন্তু হাসিনার এই সিদ্ধান্ত সেই সময় অনেকেই স্বাগত জানিয়েছিলেন। কিন্তু চীনের নজর রয়েছে বাংলাদেশের উপর, কারণ চীন যদি বাংলাদেশে তাদের ঘাঁটি গাড়তে পারে বা বাংলাদেশকে যদি শ্রীলঙ্কার মতন করে দিতে পারে, অর্থ ঋণ দিয়ে দিয়ে জর্জরিত করে তারপর তাদেরকে কবজা করতে পারে, তাহলে কিন্তু চীনের অনেক লাভ। কারণ দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য আছে, একাধিপত্য আছে। তারা কিন্তু এখন এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরেও তাদের আধিপত্য বিস্তার করতে চাইছে। কারণ তাদের যত ইউরোপের সাথে বাণিজ্য সবটাই কিন্তু দক্ষিণ চীন সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, বঙ্গোপসাগর হয়ে করতে হয়। তাই এই রাস্তাটা, এই করিডর যদি তারা পরিষ্কার রাখতে পারে, চীনের প্রভূত লাভ। তাছাড়া ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশে ঘাঁটি কাটতে পারলে তো খুবই ভালো। বাংলাদেশে যদি দুটো পরমাণু বোমা পুঁতে রাখা যায়, তা দিয়ে ভারতকে চমকানো সহজ। এটা বাংলাদেশ এই মুহূর্তে, জানি না তাদের প্রশাসনিক অভিজ্ঞতার দুর্বলতার কারণে হোক, যে কোনো কারণে হোক, বর্তমান প্রশাসকদেরকে কিন্তু এটা নিয়ে ভাবতেই হবে। কারণ বাংলাদেশকে যদি চীন অর্থ সাহায্য করতে শুরু করে, ইতিমধ্যে বেশ কিছু অর্থ সাহায্য তারা পেয়েছে চীনের থেকে, কিন্তু এই অর্থ লোভ আরো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান করে দেওয়ার প্রচেষ্টা করতে গিয়ে যদি চীনের ঋণ ফাঁদে পা দিয়ে ফেলে, বাংলাদেশ অনেকটাই পা দিয়েছে, কিন্তু এখনো পুরোটা বাংলাদেশকে কিনে নেওয়া যায়নি। যদি পুরো বাংলাদেশকে ঋণ দিয়ে কিনে নিতে পারে চীন, তাহলে কিন্তু চীনও একটা সময় শ্রীলঙ্কার মতন হয়ে যাবে। সেখানেও পেট্রোল ডিজেল 500 টাকা 800 টাকা লিটারে কিনতে হবে। বাংলাদেশ চীনের মুখাপেক্ষী হয়ে থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি চীনের হাতে আসে, তারা কিন্তু ওই লাওস বলুন, ইন্দোনেশিয়া বলুন, এইসব জায়গাগুলোতে তারা রীতিমতো বুলডোজার চালাবে। এইরকম পরিস্থিতি হয়ে আছে, অস্থির হয়ে উঠবে কিন্তু পৃথিবীর আমাদের এই প্রান্তটা। এবার বাংলাদেশ কি করবে তার উপর নির্ভর করছে অনেকটাই। ইতিমধ্যে হিন্দুদের প্রতিনিধিরা তারা ভারতের কাছে সাহায্য চেয়েছে। তারা বলছেন যে হিন্দুদের রক্ষা করুন, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত। এবার ভারত যদি হিন্দুদের রক্ষা করতে সেখানে নেমে পড়ে, তাহলে কি হবে? বাংলাদেশকে এটা ভেবে দেখতে হবে। কারণ সংখ্যালঘুদের রক্ষা করাই একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কাজ। বাংলাদেশ যদি তার সংখ্যালঘুদের রক্ষা করতে না পারে, সে ফল তো বাংলাদেশকেই ভুগতে হবে। আজকে যদি এখানে আমরা মুসলিমদের রক্ষা করতে না পারি, সে ফল তো আমাদের ভুগতে হয়েছে। আমাদের দেশের মসজিদ ভেঙেছে, আমাদের মানুষের রক্তক্ষরণ হয়েছে, এখানে লাভ জিহাদের নামে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এখানেই মানুষকে কিন্তু ফ্রিজে কি মাংস রাখা আছে তার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে। সে তো আমার দেশের মানুষই।
ধর্ম তার যাই হোক না কেন, সে তো আমার দেশের মানুষই। এখানে যে যতটা ভারতের ব্যর্থতা, ততটাই ইউনূস সরকারের ব্যর্থতা বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে না পারা। অবিলম্বে ইউনূস সরকারকে এই ব্যাপারে সচেষ্ট না হতে, যদি তারা না হতে পারে, বাংলাদেশের কপালে কিন্তু বিরাট দুঃখ অপেক্ষা করছে। না, এটা কোনো থ্রেট নয়, এটা আশঙ্কা। আজকে যদি আমেরিকার সাথে তাদের বৈরিতা, বাংলাদেশ বর্তমান ইউনূস সরকারের সাথে ট্রাম্প সরকারের বৈরিতা বাংলাদেশের সাথে, তাদের সাথে সদ্ভাব নেই। আমেরিকার সাথে সদ্ভাব না রাখতে পারলে বাংলাদেশকে চীনের দিকে ঝুঁকতেই হবে, এবং চীনের দিকে ঝুঁকে গেলেই তারা ঋণের ফাঁদে জড়িয়ে পড়বে এবং দেশটা শ্রীলঙ্কা হয়ে যাবে। আফ্রিকার দেশগুলো যে অবস্থা হয়েছে, সেই একই অবস্থা হবে বাংলাদেশে। আমার প্রতিবেশী না খেয়ে মরবে, আমার প্রতিবেশী শিক্ষা না পেয়ে থাকবে, আমার প্রতিবেশী স্বাস্থ্য পরিষেবা পাবে না। এটা কি আমার ভালো লাগবে? প্রতিবেশী দেশের একজন মানুষ হিসেবে কখনো লাগবে না। আমি চাই আমার বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ, আমার ভাই বোনেদের বাংলাদেশ, তারা যেন সুখে থাকে, দুধে ভাতে থাকে। সব সময় ভারতের মানুষ এটা চায়, অন্তত আমরা বাঙালিরা তো এটা সব সময় চেয়েছি। আমরা চাই না আমার প্রতিবেশী বাঙালি ভাই বোনেরা তারা কষ্টে থাকুক, কিন্তু বাংলাদেশ নিজের পায়ে কুড়ুল মারতে চলেছে এই হিন্দুদের প্রতিরক্ষা দিতে না পেরে বা তাদের সুরক্ষা দিতে না পেরে। এই আগুন কিন্তু দিকি দিকি করে জ্বলতে শুরু করেছে, এক সময় দাউ দাউ করে জ্বলে উঠবে, তখন আর ইউনূস সরকারের ক্ষমতাই থাকবে না এই আগুন নেভানোর। তাই শুরুতেই কিন্তু এই আগুনটা নেভানোর দরকার ছিল, যা এখন অনেকটা প্রসারিত হয়েছে। বাংলাদেশ সরকারকে এই নিয়ে ভাবতেই হবে। যদিও এনকে ডিজিটালে কখনো অন্য সরকার, অন্য দেশের সরকার কি করবে না করবে তাই নিয়ে আমরা মাথায় লাগাই না, কিন্তু মাথায় এবার লাগাতে বাধ্য হলাম, কারণ ওপারে যারা আছেন তারাও কিন্তু আমার বাঙালি ভাই, আমার বাঙালি বোন, আমার বাঙালি ভাই বোনেরা যে উল্লাসে মেতে উঠেছেন, স্বাধীনতার নামে যে উল্লাস চলছে, সে উল্লাস কিন্তু তাদেরকে একদিন পরাধীনতার দিকে ঠেলে দেবে। এই আশঙ্কা থেকে এই ভিডিওটা বানানো। অনেকের ভালো লাগবে, অনেকেরই লাগবে না, কিচ্ছু এসে যায় না। যেটা মনে হলো তাই বললাম। এই ভিডিও কেমন লাগছে বা পররাষ্ট্র নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগছে যদি জানান, আমরা এই ধরনের আরো ভিডিও করতে পারি। দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।